মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি কামরুন্নাহার বেগম, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মিরপুর কলেজ। আমি তোমাদের বিবিএ অনার্স থার্ড ইয়ারের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের কোর্স পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্স কোড 232401 নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে চ্যাপ্টার হচ্ছে 5 ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে সিএপিএম বলতে কি বুঝো। এই সিএপিএম এর পূর্ণরূপ হচ্ছে কি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মানে মূলধন সম্পত্তি মূল্যায়িত মডেল। তাহলে এটা কাকে বলে? যে মডেলের মাধ্যমে সকল সম্পত্তির আয় এবং অপরিহারযোগ্য বা বাজার ঝুঁকির মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে সিএপিএম বা মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল বলে। তাহলে বলতে পারতেছি কি, যে মডেলের মাধ্যমে সকল সম্পত্তির আয় এবং শুধু অপরিহারযোগ্য ঝুঁকির মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? সিএপিএম বলা হয়ে থাকে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করেছেন। সিপি জোন্স ডিফাইন capital asset pricing model relates the required rate of return for any securities, মানে সিএপিএম কি কোনো সিকিউরিটির একটা আয়ের সাথে সম্পর্কিত, সিকিউরিটি উইথ দ্য রিস্ক, হ্যাঁ, ফর দ্যাট সিকিউরিটিস, মানে কোনো সিকিউরিটির আয় রিটার্ন মানে কি আয় এবং ঝুঁকির সাথে সম্পর্কিত, অ্যাজ মেজার বাই বিটা, যেটা মেজার করা হয় কি বিটা দ্বারা মেজার করা হয়ে থাকে। ঠিক আছে, এটা সিপি জোন্সের মতে। এবার আমরা যাব কি ফর্মুলা অফ সিএপিএম। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে থিওরিও আসে এবং ম্যাথও অবশ্যই পাবা তোমরা। তাহলে ফর্মুলা অফ সিএপিএম এর হচ্ছে কি সিএপিএম ইকুয়াল টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। তাহলে হিয়ার এখানে আর এফ হচ্ছে কি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, হ্যাঁ, যেখানে ইনভেস্ট করলে কোনো ঝুঁকি থাকে না, তাই সেটাকে কি বলা হয়? রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলা হয় থাকে, যেমন ট্রেজারি বিল, হ্যাঁ, সরকারি বন্ড এগুলা। আর এম হচ্ছে কি মার্কেট রিটার্ন, মার্কেটে টাকা ইনভেস্ট করে বিভিন্ন যে রিটার্ন পাওয়া যায় তাকে মার্কেট রিটার্ন বলা হয়ে থাকে। বিটা হচ্ছে যে বিটাই এটা দ্বারা ঝুঁকি পরিমাপ করা হয় এবং এই বিটার মান সবসময় কি 1 হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা আমাদের। ঠিক আছে, এবার আমরা জানবো অ্যাজাম্পশন অফ সিএপিএম, মানে কি সিএপিএম এর অনুমিত শর্তাবলী কী কী। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসছে। তাহলে কি অ্যাজাম্পশন মানে এই সিএপিএম এর কী কী অনুমতি শর্তাবলী আছে? প্রথম 1 নাম্বার, এটা কি করে সকল সিকিউরিটিতে আয়ের হার এবং আয়ের পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। যে সকল সিকিউরিটি আছে সেই সকল সিকিউরিটির আয়ের হার এবং আয়ের পার্থক্যের মধ্যে একটা সহসম্পর্ক রয়েছে। 2 বলতেছে কি সিকিউরিটির সম্পর্কে সকল বিনিয়োগকারীর কাছে একই রকম, মানে এবং এই সিকিউরিটি সম্পর্কে সকল বিনিয়োগকারীর কাছে কি করা হয়? একই রকম তথ্য থাকে। 3, বিনিয়োগের উপর কোনো বিধিনিষেধ নাই। এখানে বলা হচ্ছে কি, এখানে সিপিএমে বলা হচ্ছে কি এখানে বিনিয়োগ করার উপর কোনো বিধি নিষেধ নাই, হ্যাঁ, যে কোনো ইচ্ছামতো বিনিয়োগ করতে পারে। 4, বিনিয়োগের উপর মুদ্রাস্ফীতি ও করের প্রভাব নাই। বলতেছে কি এখানে মুদ্রাস্ফীতিরও কোনো প্রভাব নাই এবং করেরও কোনো প্রভাব নাই এবং কর দিতে হয় না। 5 নাম্বার, সিকিউরিটির কোনো লেনদেন ব্যয় নেই। এখানে বলতেছে কি যে সিকিউরিটিগুলো লেনদেন করা হচ্ছে সেই সিকিউরিটিগুলোর কি কোনো লেনদেন ব্যয় নেই। এরপরে যাই গিয়া 6 নাম্বার বলতেছে কি আমাদের কি মূলধন বাজার ভারসাম্য অবস্থায় থাকে। এই ইয়েতে বলতেছে কি মূলধন বাজার নাকি ভারসাম্য অবস্থায় থাকে। 7 নাম্বার, কোনো একক বিনিয়োগকারীর বাজার মূল্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না, মানে কি একজন বিনিয়োগকারী বাজার মূল্যের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সেখানে অনেক বিনিয়োগকারী থাকে। 8 নাম্বার পয়েন্টে চলে যায়, সকল বিনিয়োগকারীদেরই একই সময় সীমা থাকে, মানে একটা নির্দিষ্ট সীমা থাকে এবং এই সময়টা সকল বিনিয়োগকারীদেরই কি একই রকম হয়ে থাকে। 9 নাম্বার, সকল বিনিয়োগকারী ঝুঁকিবিহীন আয় হারে ধার করতে, মানে সকল বিনিয়োগকারী কী করা হয় ঝুঁকি ছাড়া আয়ের ঝুঁকি ছাড়া আয়টা ধার করতে পারে এবং ধার দিতে পারে, মানে কি তারা মানে কোনো ঝুঁকি ছাড়াই যেটা তারা নিজেরাও ধার করতে পারবে এবং অন্যদেরকেও ধার দিতে পারবে।
10 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। এখানে বলতেছি কি মূলধনী লাভ ও লভ্যাংশের ক্ষেত্রে বিনিয়োগকারীরা অভিন্ন অবস্থানে থাকে। হ্যাঁ, লাভ লভ্যাংশের এক একজনের এক এক রকম হয়ে থাকে, তারা একটা অভিন্ন অবস্থানে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি আমার সিএপিএমের অনুমিত শর্তাবলী। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এখন নেক্সট আমরা আলোচনা করব কি লিমিটেশন অফ সিএপিএম, মানে সিএপিএমের সীমাবদ্ধতা আলোচনা করো। এবং এই কোশ্চেনটাও ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন সময়ের কোশ্চেনে আসছে। তাহলে সিএপিএমের সীমাবদ্ধতা বা অসুবিধাগুলো কি কি? এটার 5টা অসুবিধা আছে। একটা হচ্ছে কি সম্পত্তির বিভাজ্যতা, 2 নম্বর হচ্ছে কি দেউলিয়া ব্যয়, 3 নম্বর হচ্ছে কি অভিন্নমুখী ঝুঁকি, 4 নম্বর দক্ষ শেয়ার বাজার এবং 5 নম্বর হচ্ছে কি ঋণের ব্যয়। ঠিক আছে, তাহলে এই 5টা হচ্ছে কি আমার সীমাবদ্ধতা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে 1 নম্বরে আমাদেরকে বলছি কি সম্পত্তির বিভাজ্যতা, এই এবং সম্পত্তির এই মূলধন সম্পত্তির সীমাবদ্ধতার ক্ষেত্রে মূলধন সম্পত্তির মূল্যায়ন মডেলটা হচ্ছে যেমন অনুমিত সত্যের উপর নির্ভরশীল, আবার হ্যাঁ এবং অনুমানগুলোর অধিকাংশই হ্যাঁ গ্রহণযোগ্য নয়। ফলে এই মডেলটা কিছু কি সমালোচনার সম্মুখীন আছে। মানে কি এই মডেলে সিএপিএম মডেলে বলতেছে কি এই সিএপিএম মডেলে কি হচ্ছে আমাদের যেমন কতগুলো অনুমিত সত্তাবলী আছে, এই অনুমতি সত্তাবলীর ভিত্তিতে অধিকাংশই গ্রহণযোগ্য নয়। এর ফলে আমাদের এই সিএপিএম মডেলটা কিছু সমালোচনার সম্মুখীন হয়। তাহলে এবার আমরা যাই 1 নম্বর সম্পত্তির বিভাজ্যতা। এই মডেল অনুযায়ী বলা হচ্ছে কি বিনিয়োগযোগ্য সম্পত্তি বিভাজ্য। হ্যাঁ, বলতেছে কি এখানে এই মডেলে সম্পত্তি বিভাজ্য, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই বিনিয়োগ প্রকল্প বিভাজ্য নয়। তাহলে এটা হচ্ছে একটি সমালোচনা 1 নম্বর। এবার আমরা 2 নম্বর হচ্ছে কি দেউলিয়া ব্যয়। এই মডেলে বলতেছে কি দেউলিয়া ব্যয়টা 0। হ্যাঁ, বাট দেউলিয়ার সময় কিন্তু দেউলিয়া কোম্পানি যখন দেউলিয়া হয়ে যায় তখন সম্পত্তির একটা কি ভগ্ন মূল্য বিক্রয় করা হয়, এটার পরিমাণে কিছু টাকা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে যে এখানের যে 2 নম্বর দেউলিয়া ব্যয় 0 এই কথাটা সঠিক নয়। 3 নম্বর অভিন্নমুখী ঝুঁকি। এই মডেলে অনুমান করা হচ্ছে কি দেউলিয়ার মূল কারণ হচ্ছে কি অভিন্নমুখী ঝুঁকি। প্রকৃতপক্ষে দেউলিয়া নির্ভর করে মোট ঝুঁকির উপর। আমাদের এই দেউলিয়াটা নির্ভর করতেছে কি মোট ঝুঁকির উপর। তাহলে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এবার আমরা চলে যাব 4 নম্বর পয়েন্ট, দক্ষ শেয়ার বাজার। দক্ষ শেয়ার বাজার হচ্ছে এই মডেল অনুযায়ী অনুমান করা হয়েছে যে শেয়ার বাজারটা আমাদের দক্ষ ও বৃহৎ হবে। হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে শেয়ার বাজার কি খুব বেশি দক্ষতার সাথে কাজ করতে পারে না। তাহলে এটা হচ্ছে আরেকটা সমালোচনা। এবার 5 নম্বর হচ্ছে কি ঋণের ব্যয়। এই মডেলে অনুমান করা হয়েছে যে বিনিয়োগকারীগণ কী করে, তারা একই হার সুদে হ্যাঁ ঋণ গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। হ্যাঁ, কিন্তু বাস্তবে কি করা হয়, মানুষে কি ঋণকৃত সুদের হারের মধ্যে ঋণ ধার নেওয়া এবং ধার দেওয়া এই দুইটা সুদের হারের মধ্যে বাস্তবে কি পার্থক্য দেখা দেয়। তাহলে বলা হয় এখানে যে বলছে ঋণের ব্যয় একই, এখানে বলতেছে কি সকল ঋণের ব্যয় একই, আসলে কিন্তু ঋণের ব্যয়টা একই না। তাহলে এই 5টা হচ্ছে সমালোচনা বা সীমাবদ্ধতা। এটা কিসের? সিএপিএমের সমালোচনা। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও ভালোভাবে তোমরা দেখবা, এটা খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা নেক্সট চলে যাব একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে, এবং এই ম্যাথটা সবসময় পার্ট বিতে এসে থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কোশ্চেনটা দেখো, এক্সাম্পলে দেওয়া আছে কি ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর সিকিউরিটি এ ফ্রম দ্য ফলোয়িং। আমাদেরকে কি সিকিউরিটি এ এর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে বলছে। আমাদের দেওয়া আছে কি আমাদের RF মানে কি রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 10%, মার্কেট রিটার্ন দেওয়া আছে 18%, বিটা দেওয়া আছে 1.35%। ঠিক আছে, তাহলে সলিউশনে চলে যাই। উই নো দ্যাট হ্যাঁ এক্সপেক্টেড রিটার্ন মানে সিএপিএম এর আন্ডারে এক্সপেক্টেড রিটার্নটা হচ্ছে কি ইকুয়াল টু RF প্লাস মার্কেট ফার্স্ট ব্র্যাকেট মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন ইন্টু বিটা অফ সিকিউরিটি এ।
তাহলে কি আছে, আমাদের আরএফ দেওয়া আছে কত 10%, আমাদের মার্কেট রিটার্ন দেওয়া আছে কত 18%, আমাদের এবং আবার রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 10 ইন্টু আমাদের বিটা দেওয়া আছে 1.35%। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, গুণ করলাম এবং 10 দিয়ে যোগ করার পরে আমার রেজাল্ট আসছে কত 20.8%। মানে তাহলে কি এই সিকিউরিটি এর এক্সপেক্টেড রিটার্নটা হচ্ছে কত 20.8%। So the expected rate of return for security A would be কত 20.8%। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বলছে কি এই সিকিউরিটি এর এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, তাহলে এটার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে কি 20.8%। এবং এই কোশ্চেনটা আমরা তো এর আগেও তো টোটাল রিটার্ন বের করছি, টোটাল রিটার্নের বিভিন্ন ফর্মুলা আছে। আমরা কোশ্চেনে যখন আমাদের আরএফ এর মান, যদি আমাদের কোশ্চেনের বেশিরভাগ ক্ষেত্রে বলে কি এক্সপেক্টেড রিটার্ন বের করো সিএপিএম এর আন্ডারে, এই সিএপিএম কথাটা উল্লেখ থাকলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যদি ফর্মুলার মধ্যে সিএপিএম এর কথাটা উল্লেখ নাই কিন্তু আমাদের এই মান দেওয়া আছে আরএফ এর মান, মার্কেট রিটার্ন, বিটার মান দেওয়া আছে, তাহলে আমরা বুঝবো কি আমাদের রিটার্নটা বের করতে বলছে কি সিএপিএম এর আন্ডারে আমাদের রিটার্নটা বের করতে বলছে। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা অবশ্যই বুঝেছো এবং এই নিয়মে যে অঙ্কগুলো আছে তোমরা তা প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।